নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, আইন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই গেজেট প্রকাশে বাধা নেই, মন্তব্য আসিফ নজরুলের। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর ভিডিও ফুটেজ পেয়েছে তদন্ত সংস্থা। 25 মে ভেতর দিতে হবে প্রতিবেদন। যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের আয়োজনে 9 মে থেকে 4 বিভাগে ভাগ করে যৌথ কর্মসূচির ঘোষণা। শুরু হচ্ছে হজ যাত্রা। 419 যাত্রী নিয়ে রাতে উড়াল দেবে বছরের প্রথম হজ ফ্লাইট। সন্ধ্যায় উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা। এবং কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর টানা 4র্থ দিনের মতো ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি। দর্শক, স্বাগত সংবাদ সংযোগে। সাথে আছি আমি ইসরাত আমিন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। মন্ত্রণালয়ের মতামতের আগেই নির্বাচন কমিশন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের গেজেট প্রকাশ করেছে, মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসি এই গেজেট প্রকাশ করতে পারে। সোমবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আইনগত সমাবেশের অনুষ্ঠানে উপদেষ্টা আরও জানিয়েছেন, এই সরকার বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করে না। ইশরাক হোসেনের গেজেট নোটিফিকেশন হবে কিনা এই ব্যাপারে নির্বাচন কমিশন আমাদের কাছে জানতে চেয়েছিল। ওনারা সাংবিধানিক প্রতিষ্ঠান, ওনাদের সিদ্ধান্ত ওনাদেরই নেওয়ার কথা। আমাদের কাছে যখন মতামতের জন্য পাঠিয়েছিলেন তখন আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। কথা বলে আমরা যেটা জেনেছিলাম যে নির্বাচনী যে প্লেইন্ট আছে সেই প্লেইন্ট নাকি পরিবর্তন করা যায় না, কারণ এটা হাইকোর্টের রায় আছে, এটা নাকি কোয়াসি সিভিল ম্যাটারে প্লেইন পরিবর্তন করা যায় না। তো ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেইন পরিবর্তন করেছিলেন, সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। তো নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই, ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন। জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর ভিডিও ফুটেজ তদন্ত সংস্থার হাতে পৌঁছেছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। তদন্ত শেষ পর্যায়ে জানিয়ে তিনি আরও জানিয়েছেন, 25 মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এই মামলায় ট্রাইব্যুনাল আরও 1 মাস সময় দিয়েছে। এ প্রসঙ্গে প্রসিকিউটর জানিয়েছেন, আশুলিয়ার মরদেহ পোড়ানোর নতুন ভিডিও ফুটেজ তাদের হাতে এসেছে, এজন্য আরও সময় চাওয়া হয়েছে। এছাড়া জুলাই গণহত্যার আরেক ঘটনায় পুলিশের বিরুদ্ধে করা মামলার তদন্ত শেষ করতে 20 জুলাই পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনে নতুন শুনানির এই দিন ঠিক করা হয়। নরসিংদীর এক মামলায় ছাত্রলীগ নেতা রবিউল ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আর এর আগে সকালে জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং জেনারেল জিয়াউল আহসান সহ 12 পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলার তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছে। আর একটা ছোট্ট বিষয় ছিল, নরসিংদীর ছাত্রলীগ নেতা অন্য একটা মামলায় গ্রেপ্তার ছিলেন, এই মামলায় WAC ছিল, তাকে প্রোডাকশন মূলে আজকে হাজির করা হয়েছে, তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছে। এদিকে বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক ডিবিডিসি মশিউর রহমান, ব্যারিস্টার তুহিন আফরোজ, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম সহ কয়েকজনকে গ্রেফতার দেখিয়েছে আদালত। সকালে তাদের CMM কোর্টে হাজির করা হলে এই আদেশ দেয় বিচারক। মিরপুর থানার পারভেজ হত্যা মামলায় তুহিন আফরোজকে গ্রেফতার দেখিয়েছে আদালত। ধানমন্ডি থানার এক মামলায় মশিউর রহমান এবং নজরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া আরও একটি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা শাহেদ আলম মুরাদ এবং ছাত্রলীগ নেত্রী খাদিজা আক্তার উর্মিকে নতুন করে গ্রেফতার দেখানো হয়। এর আগে তারা প্রত্যেকেই কয়েক দফায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন। মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় আরও 3 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
সকালে নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসানের আদালতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামি হিটু শেখ, তার 2 ছেলে সজীব শেখ, রাতুল শেখ এবং স্ত্রী জাহেদা বেগমকে আনা হয়। পরে 3 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এ নিয়ে মোট 6 জনের সাক্ষ্য এখন পর্যন্ত গ্রহণ করা হয়েছে। পরে আদালত আগামীকাল মামলার পরবর্তী দিন ধার্য করেন। গত 6 মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় 13ই মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় সে। এই ঘটনায় শিশু আসিয়ার মা আয়েশা আক্তার বাদী হয়ে 4 জনকে আসামি করে মামলা দায়ের করেন। আগামীকাল আমরা 10 জন সাক্ষীকে হুজুর আদালতে উপস্থাপন করব। আগামীকাল অন্য কোনো মামলার সাক্ষী থাকবে না, শুধু আসিয়া হত্যা মামলাটাকে আমরা দ্রুত নিষ্পত্তির জন্য সাক্ষীর ব্যবস্থা করব এবং যত দ্রুত সময় হয় আমরা এই মোকদ্দমার কার্যক্রম শেষ করার চেষ্টা, সুবিচার করার চেষ্টা করব। তরুণদের রাজনৈতিক চিন্তা ভাবনা এবং দেশের প্রেক্ষাপটে করণীয় নিয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের আয়োজনে 4টি যৌথ কর্মসূচির ঘোষণা করা হয়েছে। দেশের 10টি সাংগঠনিক বিভাগকে 4টি বৃহত্তর বিভাগে ভাগ করে এই কর্মসূচি পালন করা হবে। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচির ঘোষণা করেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এ সময় তিনি বলেন, তরুণরা কি চাচ্ছে তার উপর নির্ভর করে এগিয়ে যেতেই এই কর্মসূচি। তিনি আরও জানিয়েছেন, আওয়ামী লীগের দোসররা এখন জামায়াত এনসিপিতে যুক্ত হচ্ছে। আর ঘোষণা অনুযায়ী চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগ নিয়ে চট্টগ্রামে প্রথম সমাবেশ হবে 9 এবং 10 মে। খুলনা ও বরিশাল বিভাগ নিয়ে খুলনায় দ্বিতীয় কর্মসূচি 16 এবং 17 মে। আর রংপুর ও রাজশাহী বিভাগ নিয়ে বগুড়ায় তৃতীয় কর্মসূচি 23 এবং 24 মে। এছাড়া ঢাকা, ফরিদপুর, সিলেট এবং ময়মনসিংহ বিভাগ নিয়ে ঢাকায় 27 ও 28 মে চতুর্থ কর্মসূচি পালিত হবে। কিন্তু শুধু আমাদের দলের তরুণরা না, সকল অংশের তরুণরা কি ভাবছে সেই ভাবনাটাকে প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ কর্মসূচি প্রণয়ন করা হবে। এমনকি বিএনপির যে 31 দফা কর্মসূচি আছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন সেটি কিন্তু পরিবর্তনশীল। যদি তরুণরা নতুন কোনো আইডিয়া আমাদের মাধ্যমে ওনাকে দেয়, সেই জিনিসটিও কিন্তু আমরা নিশ্চয়ই বিবেচনায় রাখবো। তরুণের স্পিরিট এবং স্পিরিটকে আমরা ধারণ করেই আমরা এই কর্মসূচিগুলো পালন করব। ইনশাআল্লাহ আগামীতে রাষ্ট্র কাঠামোতে তরুণদেরকে এগিয়ে নিয়ে যাওয়াই কিন্তু আমাদের এই কর্মসূচির লক্ষ্য। দেশপ্রেম থাকলে কেউ পালাতে পারে না, মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সোমবার জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। ব্যক্তিগত স্বার্থকে বড় করে না দেখে দলমত সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন জামায়াতের আমির। অনুষ্ঠানে দেলোয়ার হোসেন সাইদির ছেলে শামীম সাইদি বলেন, স্বৈরাচারের দোসরদের মতো জামায়াতের নেতাকর্মীরাও দেশ ছেড়ে কখনো পালায় না। জামায়াত নেতারা যদি রাজাকার হতো, পাকিস্তানে তাদের গাড়ি বাড়ি থাকতো, এমনও দাবি করেছেন তিনি। দেশ এবং মানুষকে যারা ভালোবাসে তারা কখনো দেশ মানুষকে ছেড়ে পালিয়ে যেতে পারে না। একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা দল মতের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে জাতীয় ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই। রাজস্ব ব্যবস্থা সংস্কারের খসড়া অধ্যাদেশে ক্ষোভ বাড়ছে এনবিআরে। কর্মকর্তাদের মতে খসড়া অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন পেলে সুযোগ কমবে অভিজ্ঞতা এবং দক্ষতার, কর্তৃত্ব বাড়বে অনভিজ্ঞতার। সঠিক সংস্কার না হলে রাজস্ব আদায় ব্যাহত হতে পারে বলেও সতর্ক করেছে বিসিএস কাস্টমস অ্যাসোসিয়েশন। রুহুল আমিনের রিপোর্টের বিস্তারিত। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগে ভাগ হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সম্প্রতি এর খসড়া অধ্যাদেশে নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তবে এনবিআর সংস্কারে গঠিত পরামর্শক কমিটির সুপারিশ আর খসড়া অধ্যাদেশে দেখা দিয়েছে বিস্তর ফারাক, যা নিয়ে অসন্তোষ বাড়ছে এনবিআরে।
খসড়ায় বলা হয়েছে নীতি বিভাগের চেয়ারম্যান হবেন যে কোনো উপযুক্ত সরকারি কর্মচারী, অর্থাৎ বিশেষায়িত এই দপ্তরের প্রধান হতে রাজস্ব আদায় ও আইন প্রণয়নের অভিজ্ঞতা মুখ্য নয়। আবার সংস্কার পরামর্শ কমিটির সুপারিশ ছিল ব্যবস্থাপনা বিভাগের প্রধান হতে অন্তত 20 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, কিন্তু খসড়ায় এই শর্ত তুলে দেয়া হয়েছে। কর্মকর্তাদের মতে এমন বিধানে 2 সংস্থার প্রধানের পদই অনভিজ্ঞদের কর্তৃত্বে চলে যাবে। রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের জন্য যিনি হেড হবেন, ওখানে লেখা আছে যে রাজস্ব আহরণের অভিজ্ঞতা আছে তাকেই কি বানাবে, সচিব বানাবে। তাহলে যিনি রাজস্ব আহরণ করবে ওনার অভিজ্ঞতা থাকবে, আর যিনি পলিসি বানাবে ওনার অভিজ্ঞতা সরকার নির্ধারণ করবে, সেটা তো ঠিক না। তার মানে যে কোনো সময় যে কাউকে এখানে বসানোর একটা কি সুযোগ তৈরি হবে। নীতি বিভাগের মৌলিক পদগুলো বিভিন্ন ক্যাডারের সদস্যদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এনবিআর কর্মকর্তাদের মতে এর মাধ্যমে শুল্ক ও কর আদায়ে দক্ষদের অবমূল্যায়ন করা হয়েছে। 2 বিভাগের প্রশাসনিক পদগুলোকে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য নির্ধারিত রাখা হয়েছে। এতে কর ও শুল্ক ক্যাডারের পদোন্নতির সুযোগ সীমিত হবে বলেও আশঙ্কা এনবিআর কর্মকর্তাদের। আমাদের কর্মকর্তারা তারা তো নিরুৎসাহিত হওয়ার আশঙ্কা করছেন অনেকে, এবং তাদেরকে মেসেজ দেওয়ার প্রয়োজন আছে যে তাদের স্বার্থ বা তাদের পদোন্নতি বা অন্যান্য সুযোগ সুবিধা যেটা সাধারণভাবে পেয়ে থাকেন সেইগুলো থেকে এই পরিবর্তিত পরিস্থিতিতে কম হবে না, এইটা তাদেরকে এই পিকচারটা দিতে হবে। এমন প্রেক্ষাপটে বিভিন্ন গ্রুপে হতাশা ও ক্ষোভ জানিয়েছেন এনবিআর এর অনেক কর্মকর্তা। গত শনিবার বিশেষ বৈঠক করে বিসিএস কাস্টমস অ্যাসোসিয়েশন। রোববার গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় সংগঠনটি। এনবিআর সংস্কারের বিতর্কিত উদ্যোগ রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করেছে সংগঠনটি। রুহুল আমিন, ৭১, ঢাকা। রাত থেকে শুরু হচ্ছে হজের ফ্লাইট। আশকোনার হজ ক্যাম্পে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট উদ্বোধন করবেন। 419 জন যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট রাত 2:15 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবে। একই দিন সাউদিয়া আরাবিয়ান এয়ারলাইন্স এবং ফ্লাইনাসের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। এই বছর 87,100 জন বাংলাদেশি পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে 5,200 জন সরকারি এবং বাকি 81,900 জন যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়। 31 মে পর্যন্ত চলবে হজের ফ্লাইট, আর ফিরতি ফ্লাইট শুরু হবে 10 জুন এবং শেষ হবে 10 জুলাইয়ে। দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান এবং 4 দিনের কাতার সফর শেষে ভোর রাতে ঢাকায় আসেন তিনি। রোববার বাংলাদেশ সময় দুপুর 1:30টায় তিনি ইটালির রোম ত্যাগ করেন, আর একই দিনে দিবাগত রাত 3টায় তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। এর আগে শনিবার বিশ্ব নেতাদের সঙ্গে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেন প্রধান উপদেষ্টা। আগের দিন তিনি কাতারের দোহা থেকে রোমে যান। আর্থনা সামিট 2025 এ যোগ দিতে গত 21 এপ্রিল কাতারের উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা। ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি। জনজীবনে এসেছে যেমন প্রশান্তি, তেমনি ভিজেছে ঢাকার শুকনো রাজপথ। রাজধানীবাসী বলছে এমন আবহাওয়া আরও কয়েকদিন থাকলে স্বস্তি আসবে পুরো শহর জুড়ে। আর আবহাওয়া অধিদপ্তর বলছে বৃষ্টি চলবে 4 থেকে 5 দিন। পূরণ হবে এপ্রিলের বৃষ্টির অভাব, সেই সাথে কমতে পারে তাপ প্রবাহ। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক। মেঘাচ্ছন্ন আকাশের বুক চিরে হঠাৎই বৃষ্টির ফোঁটা তপ্ত নগরীর বুকে। শীতল বাতাস আর বৃষ্টির ঝাপটায় রাজধানীবাসী নিমেষেই ভুলে গেল টানা কয়েকদিনের তীব্র গরমের ক্লান্তি। সবার জন্য তাই এ বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে এলো। অনেকদিন পরে ভাই প্রচন্ড গরম, ভালো লাগতেছে, ঠান্ডা পড়ছে বৃষ্টির জন্য। দরকার ছিল, অনেক গরম পড়ছিল, দরকার মানুষের বৃষ্টি হলে একটু এখন রাস্তাঘাট একটু ঠান্ডা মোটামুটি হইবে। গরমের সাথে বৃষ্টি দরকার ছিল, ওয়েদারটা অনেক গরম ছিল, এখন আল্লাহর মতো ঠান্ডা ওয়েদার লাগতেছে। এখন এইভাবে যদি বৃষ্টি হতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো। স্বস্তির এই বৃষ্টিতে তাই দুরন্তপনায় মাতল কিশোর দলও। জি, অনেক শান্তি লাগতেছে, মনে অনেক ভালো লাগতেছে বৃষ্টিতে, মানে অনেক গরমের মধ্যে ঠান্ডা বৃষ্টির পানি অনেক ভালো লাগছে। কি বলবো, অনেক ভালো লাগছে আর কি। প্রচন্ড গরম, এই গরমটার ভিতরে এই স্বস্তির বৃষ্টি খুব ভালো লাগতেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে বৃষ্টির পর রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার তাপপ্রবাহের পরিমাণ
কমে যাবে। বৃষ্টির প্রভাব থাকতে পারে আগামী বুধবার পর্যন্ত। এই সময়ের বৈশিষ্ট্যটা এরকম, যখন বৃষ্টিপাত হবে তাপমাত্রাটা কম থাকবে, এবার সহনীয় অবস্থায় থাকবে। যখন বৃষ্টিপাতটা কমে আসবে তাপমাত্রাটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। আপনি যদি দেখবেন 2 দিন 3 দিন বৃষ্টি না, তাপমাত্রা কিন্তু আপনার অনেক বেড়ে গেছে এবং সেক্ষেত্রে কিন্তু তাপ প্রবাহের একটা সম্ভাবনা দেখা দেয়। যে এপ্রিল মাসে এখন পর্যন্ত যে বৃষ্টি হয়েছে, অর্থাৎ গত 26 তারিখ পর্যন্ত আমরা দেখছি সারা দেশে 23% বৃষ্টিপাত কম হয়েছে। অর্থাৎ স্বাভাবিক যে বৃষ্টিপাত হওয়ার কথা 26 তারিখ পর্যন্ত এর চাইতে 23% কম হয়েছে। তবে মাস শেষে হয়তো বৃষ্টি স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে। বৃষ্টি থাকলেও আগামী 1 সপ্তাহ ঝড়ের তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। এদিকে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, চরম বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া সংক্রমণের রোগী, পাশাপাশি আশঙ্কা বাড়ছে হিট স্ট্রোকের। এদিকে গরমের তীব্রতা আরও বাড়বে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। রোদ যেন আগুনের ফুলকির মতো ঝরছে পাবনার ঈশ্বরদীতে। এখানে তাপমাত্রা ওঠানামা করছে 36 থেকে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসে। এমন গরমে চরম বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে রাস্তায় নামতে হচ্ছে প্রতিদিন, যে কারণে বেড়েছে হিট স্ট্রোকের আশঙ্কাও। আবার রাতে ঠান্ডা বাতাসে শীত অনুভূত হওয়ায় বেড়েছে রোগবালাই। খুব গরম, মারা হতে কম, বা বৃষ্টি নেই, পাট মাঠ বলতে হবে। এই গরমে মানুষ অসুস্থ হয়ে পড়তেছে, ব্যবসা বাণিজ্য মন্দ যাচ্ছে, অনেক সময় পার করছে, অটো ড্রাইভারগুলো ভাড়া নেই। বাচ্চা, শিশু, বৃদ্ধ সহ মানুষ অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। চুয়াডাঙ্গায় আজ সকাল থেকে আকাশে মেঘ ও বৈরী আবহাওয়ার কারণে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ কিছুটা কমেছে। দুপুরে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 31.61 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে আকাশ মেঘলা হওয়ায় জনজীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। বৃষ্টি দিতে পারলে মনে হয় ভালো হয়। জেলা আবহাওয়া কর্মকর্তা জানান, সারা দেশের মতো খুলনা বিভাগেও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রায় 1 সপ্তাহ ধরে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার পর চুয়াডাঙ্গা জেলায় এখন কিছুটা স্বস্তি নেমে এসেছে। গতকাল চুয়াডাঙ্গা জেলায় তাপপ্রবাহ প্রশমিত হয়েছে। আজ 28 এপ্রিল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সকাল থেকে যশোরের আকাশে রোদ মেঘের খেলা চললেও বেলা বাড়ার সাথে সাথে রোদের তীব্রতা বেড়ে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। 1 সপ্তাহ ধরে জেলার তাপমাত্রা ওঠানামা করছে 37 থেকে 39.8 ডিগ্রি সেলসিয়াসে। রিক্সা চালাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, গা হাত পা ঘামছে, প্রচুর গরম, পানির পিপাসা, গাড়ি চালাতে পারছি না। এই অবস্থায় তাদের বিশুদ্ধ পানি, স্যালাইন ও শরবত বিতরণ করছে জেলার স্বেচ্ছাসেবক দল। আগামী 7 দিন ব্যাপী আমরা শ্রমজীবী মানুষের মাঝে ঠান্ডা পানি, স্যালাইনযুক্ত পানি, শরবত বিতরণের কর্মসূচি নিয়েছি। শাকিলা শম্পা, 71। কমিশনের স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠা এবং মন্ত্রণালয়ের অযাচিত আমলাতান্ত্রিক হস্তক্ষেপের প্রতিবাদে 5ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী এবং কর্মকর্তা-কর্মচারীরা। আশুলিয়ায় গণকবাড়ি এলাকায় নিজ প্রতিষ্ঠানে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা জানিয়েছেন তাদের মোট 11টি দাবি রয়েছে। বর্তমান আমলাতান্ত্রিক যে হস্তক্ষেপ করা হচ্ছে তা থেকে তারা বের হতে যাচ্ছেন। এ সময় বাংলাদেশ পরমাণু শক্তি বিজ্ঞানী সংঘ সাধারণ সম্পাদক গোলাম রসুল বলেন, দাবি মেনে নেওয়া পর্যন্ত প্রতিদিন অবস্থান কর্মসূচি পালন করা হবে। গত 22 তারিখে আমরা একটা সংবাদ সম্মেলন করেছিলাম আমাদের বাংলাদেশ এটমিক এনার্জি কমিশনের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার দাবি এবং আমাদের এই কমিশনের উপর মন্ত্রণালয়ের যে অযাচিত হস্তক্ষেপ এবং কর্তৃত্ববাদী আচরণ এর প্রতিবাদ ছিল এবং তারই ধারাবাহিকতায় আমাদের এই কর্মসূচিটাকে আমরা কন্টিনিউ করতেছি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচিটুকু। গাজীপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। সকালে কাপাসিয়ার টোক এলাকায় বিশেষ এই অভিযান চালায় সেনাবাহিনী। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে শীতলক্ষ্যা নদী এবং ব্রহ্মপুত্র নদী থেকে বালু উত্তোলন করে প্রতিনিয়তই প্রভাবশালীরা বালি এবং মাটি বিক্রি করছে।
এতে জমির উর্বরতা কমার পাশাপাশি ফসলি জমি এবং বাড়িঘর হুমকির মুখে পড়ছে। এই মাটি কাটা বন্ধে বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে সেনাবাহিনী এই অভিযান চালায়। এদিকে সেনাবাহিনীকে দেখে ভেকু, ড্রেজার, ট্রাক্টর, বালু বোঝাই ট্রাক রেখেই বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। পরে মাটি কাটা সরঞ্জাম এবং মাটি বোঝাই 6টি ট্রাক জব্দ করে টোক পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে সেনাবাহিনী। এদিকে বাস শ্রমিকদের সিএনজি অটোরিকশা চালকদের মারধরের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ভোলার 5 রুটে বন্ধ রয়েছে বাস চলাচল। সকাল থেকে বাস শ্রমিকরা বিক্ষোভ মিছিলের পাশাপাশি সিএনজি চালিত অটোরিকশা চলায় বাধা দেয়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কামরুল ইসলামের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। বাস শ্রমিক ও সিএনজি চালিত অটোরিকশা চালকদের দ্বন্দ্বের জেরে সোমবার সকাল থেকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড এলাকায় চলছে বাস শ্রমিকদের বিক্ষোভ। এর আগে বাস শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে রবিবার সন্ধ্যা 6টা থেকে ভোলার অভ্যন্তরীণ 5 রুট ভোলা দৌলত খান, ভোলা তজুমুদ্দিন, ভোলা চরফ্যাশন, ভোলা ইলিশা ও ভোলা ভেদুরিয়া রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে ভোলা বাস শ্রমিক ইউনিয়ন। সিএনজি নেই, বাস নাই, তারা কি গাঞ্জামের কারণে বন্ধ, জনগণ চরম দুর্ভোগে। আমগো তো বাসে সুবিধা, বাচ্চা কাচ্চা লইয়া তো আপনার যাইতে সমস্যা, আমগো তো বাসের প্রয়োজন। ছোট যে যানবাহন আছে অটো, এগুলো দিয়ে চলাফেরা অনেক রিস্ক, তারপরে এখন যাইতে হবে। বাসা থেকে তো আমি এত টাকা আনি নাই যে আমি ওই ইসে যাব, মানে দলিঘাট 150-200 টাকা ভাড়া নিয়ে তো আমি আসি না। এদিকে অভ্যন্তরীণ মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করার পাশাপাশি শ্রমিকদের উপর হামলার বিচার না করা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতারা। এইটার যথাযথ বিচার আমরা যতক্ষণ পর্যন্ত না পাবো আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং এই মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক থেকে যতক্ষণ পর্যন্ত 3 হুইলার এই সিএনজি উৎখাত না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। রবিবার বিকেলে চর ফ্যাশন বাজারে বাসে যাত্রী ডাকাকে কেন্দ্র করে সিএনজি চালিত অটোরিকশা চালকরা অনন্য পরিবহন নামের একটি বাসে থাকা চালক ও শ্রমিকদের মারধর করে। এতে বাস চালক সজীব ও শ্রমিক তানজিল গুরুতর আহত হন। শারমিন স্বপ্না, 71। লালমনিরহাটের বুড়িমারি ঢাকা রুটে আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস ট্রেন সরাসরি চালুর দাবিতে গত 4 দিন ধরে রেলপথ অবরোধ করছে স্থানীয়রা। এতে এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সোমবার সকালেও মানববন্ধন করেন এলাকাবাসী। এছাড়া রেল লাইন এবং সড়কপথ অবরোধ করেন তারা। এদিকে অবরোধের কারণে লালমনিরহাট থেকে বুড়িমারি রেল স্টেশন পর্যন্ত লোকাল 4টি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার যাত্রী। এছাড়া বুড়িমারি স্থলবন্দর থেকে পণ্য বোঝাই ট্রাক চলাচল বন্ধ রয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে বুড়িমারি স্থলবন্দরের আন্তনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেস চালুর জন্য ওয়াশপিট নির্মাণ করা হয়েছে, তবে ট্রেন চলাচলে ইঞ্জিন সংকটও রয়েছে। তবে লালমনিরহাট রেল স্টেশন থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত আন্তনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেস চালু রাখা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি সবগুলো ট্রেন আপাতত বন্ধ করে দিয়েছে। বিগত 10 দিন যাবত বন্ধ আছে। রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের জনগণের সঙ্গে কোনো ধরনের কোনো আমাদের আশ্বস্ত না করিয়া বন্ধ করে দিয়েছে। এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত তার বাস্তবায়নের মুখ দেখবে না ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের বুড়িমারি এক্সপ্রেস যদি ট্রেনের নাম থাকে কেন বুড়িমারি আসবে না? আমাদের সাথে পাটগ্রামও আজকে শুরু করে দিয়েছে। এরপরেও উপর মহলের টনক নড়ছে না। বুড়িমারি ঢাকা রুটে আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস ট্রেন সরাসরি চালুর দাবিতে সেখানে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। এতে এই রুটে গত 4 দিন ধরে ট্রেন চলাচল বন্ধ আছে। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সেখানকার খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম পাটোয়ারি। সামিউল, অবরোধের সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন, সেই সাথে আসলে যারা স্থানীয়রা আছেন এবং রেল কর্তৃপক্ষ তাদের সাথে আপনার কোনো ধরনের কথা হয়েছে কিনা? অবরোধ গত কয়েকদিন থেকে চলছে লালমনিরহাট জেলায় রেলপথ এবং সড়কপথ। ইতিমধ্যে যে আপনি দেখতে পাচ্ছেন যে লালমনিরহাট বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে চলাচলের দাবিতে এই আন্দোলন চালাচ্ছে। তবে আন্দোলনকারীদেরকে এই আন্দোলন বন্ধ করার জন্য
প্রশাসনের পক্ষ থেকে এখানে ইউনোর নেতৃত্বে এবং ওসির নেতৃত্বে লোকজন তারা এখানে এসে উপস্থিত হয়ে প্রায় আন্দোলন বন্ধ করার জন্য চেষ্টা চালিয়েছে, কিন্তু পরক্ষণে দেখা গেছে যে উত্তেজনা বিরাজ চলছে। যে স্টেজ আপনি দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীদের তাদের যে আন্দোলন যে লালমনিরহাটের বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে চালুর জন্য তারা রেলপথ ছাড়াও সড়কপথও তারা অবরোধ চালিয়েছে। তবে কিছুক্ষণ আগে হাতীবান্ধার উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশ এসে এই আন্দোলনকারীদের আন্দোলন বন্ধ করার জন্য অনুরোধ করলে আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের উত্তেজনা চলছে। যে আপনি দেখতে পাচ্ছেন যে তাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এই আন্দোলনকে কেন্দ্র করে। তবে 14 লক্ষ মানুষের একটি দাবি যে বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে চালু হওয়ার জন্য, কিন্তু পরক্ষণে এই আন্দোলনকে কেন্দ্র করে তারা বিভিন্ন 4টি উপজেলা লোকজন একযোগে আন্দোলন চালাচ্ছে। এর কারণে অনেক যানবাহন আটকা পড়েছে। যে বুড়িমারি স্থলবন্দর থেকে যে লোকজন বুড়িমারি স্থলবন্দর থেকে যে পণ্যবাহী যে সমস্ত ট্রাক রয়েছে ট্রাকগুলো এখানে আটকা রয়েছে। যে আপনার মাধ্যমে আমি দেখাতে চাচ্ছিলাম যে যেভাবে যানবাহন আটকা পড়েছে লালমনিরহাটের 3টি উপজেলার সঙ্গে পুরা জেলা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থা রয়েছে অবরোধের কারণে। সামিউল ইসলাম পাটোয়ারি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা পরবর্তী প্রসঙ্গে চলে যেতে চাই। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 27 বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। রবিবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে 26 এপ্রিল পর্যন্ত দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 26.78 বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী রিজার্ভের পরিমাণ এখন 21.42 বিলিয়ন ডলার। বিশ্লেষকরা বলছেন রিজার্ভে এই ঊর্ধ্বমুখী প্রবণতার পেছনে মূল অবদান রাখছে প্রবাসী আয় বা রেমিটেন্স। দেশে চলতি মাসের প্রথম 26 দিনেই এসেছে 2.27 বিলিয়ন ডলারের রেমিটেন্স, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 27,706 কোটি টাকার বেশি। আর সেই হিসেবে প্রতিদিন এসেছে 8.73 লাখ ডলারের বেশি বা 1,066 কোটি টাকার রেমিটেন্স। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর টানা 4র্থ দিনের মতো ভারত এবং পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। একই দিন কাশ্মীরে অভিযান চালিয়ে আরও কয়েকটি বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনারা। হামলা হয়েছে লন্ডনের পাকিস্তান হাই কমিশনেও। আর চলমান পরিস্থিতিতে পাকিস্তানকে সমর্থন জানিয়েছে চীন এবং খালিস্তানপন্থী নেতা। আর দুই দেশকেই দায়িত্বশীল সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সৃষ্টি ঘটকের প্রতিবেদনে বিস্তারিত। ভারত ও পাকিস্তানের উত্তেজনার আঁচ বাড়ছে দুই দেশের সীমান্ত এলাকায়। দিল্লি জানিয়েছে রবিবার রাতে কুপওয়াড়া এবং পুঞ্চ এলাকার নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। এ নিয়ে পরপর 4র্থ রাতে দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হলো। একই দিন কাশ্মীরের নিজেদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় অভিযান চালিয়ে আরও 3 জনের বাড়ি ধ্বংস করেছে ভারতীয় সেনারা। এ নিয়ে কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকে অন্তত 9টি বসত বাড়ি ধ্বংস করল তারা। ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় পাকিস্তানের পাশে থাকার বার্তা দিয়েছে প্রতিবেশী দেশ চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার। এ সময় এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং টেকসই উন্নয়ন সহ সব ক্ষেত্রে গভীর সম্পর্ক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন দুই দেশের নেতা। চলমান সংকটে পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়েছেন ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা খালিস্তান আন্দোলনের নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুও। তিনি বলেছেন 2 কোটি শিখ পাকিস্তানের পাশে ইটের প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকবে। ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তানে হামলা চালানোর জন্য পাকিস্তানের ভেতর দিয়ে যেতে দেয়া হবে না।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে ভারত ও পাকিস্তান দুই দেশের প্রতি দায়িত্বশীল সমাধানের দিকে কাজ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ওয়াশিংটন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং ভারত ও পাকিস্তান উভয় দেশের সরকারের সঙ্গে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ রাখছে। এরই মধ্যে লন্ডনে পাকিস্তানের হাই কমিশনে হামলা চালানো হয়েছে। হাই কমিশনের বাইরে শত শত ভারতীয় বিক্ষোভকারীর প্রতিবাদ সমাবেশের পর এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন। ঘটনার পর হাই কমিশনের চারপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং দোষীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ। সৃষ্টি ঘটক, ৭১। এদিকে পেহেলগামে সন্ত্রাসীদের কাপুরুষতা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন হামলাকারীরা কাশ্মীরের ধ্বংস চায়। এই কঠিন সময়ে দেশকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী তার মাসিক মান কি বাত রেডিও অনুষ্ঠানে বলেন, প্রতিটি ভারতীয়র রক্ত টকবক করছে। জম্মু এবং কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় যারা আপনজনকে হারিয়েছেন, প্রতিটি ভারতীয় তাদের ব্যথা অনুভব করতে পারছেন। মোদী আরও জানিয়েছেন, গোটা বিশ্ব ভারতের সাথে আছে। তিনি শোকাহত পরিবারগুলোকে আশ্বস্ত করে বলেন তারা ন্যায় বিচার পাবেন। এই হামলার পেছনে যারা রয়েছে তারা কঠোরতম শাস্তিও পাবে। মোদী আরও জানিয়েছেন, ১৪০ কোটি ভারতীয়র ঐক্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি। এই ঐক্যের উপর ভিত্তি করেই ভারত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের সন্ত্রাসী হামলার পর ভারত এবং পাকিস্তানের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। আর এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সতর্ক করে দিয়ে বলেছেন, ভারত যদি উত্তেজনা ছড়ায় তাহলে তাদের কেউই থামাতে পারবে না। পুরো পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পেছনে ঐক্যবদ্ধ আছে বলে দাবি করেন খাজা আসিফ। তিনি যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী কঠোর পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। খাজা আসিফ সতর্ক করে দিয়ে বলেছেন, পারমাণবিক শক্তিধর দুই রাষ্ট্রের যে কোনো সংঘাত আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ হুমকি হয়ে উঠবে। তিনি জানিয়েছেন, এই বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের নজরে আনা হয়েছে। তারা পেহেলগামের এই ঘটনায় তদন্ত শুরু করতে পারে। ভারতকে সতর্ক করে দিয়ে পাকিস্তানের এই প্রতিরক্ষা মন্ত্রী আরও জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি উত্তেজনা বাড়িয়ে তোলার পথ বেছে নেন তাহলে পাকিস্তানকে কেউ থামাতে পারবে না। এবারে ফুটবল। রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলে যোগ দিচ্ছেন ইটালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। দ্য অ্যাথলেটিকের খবর, সামনের জুনে নাকি সেলাসাউদের দায়িত্ব নেবেন এই রিয়াল ডন। মাদ্রিদ ড্রেসিং রুমেও নাকি জানিয়ে দিয়েছেন রিয়ালে আর থাকছেন না তিনি। বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে। কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত এবং জুনে ব্রাজিলে যোগ দিচ্ছেন, এমনই হেডলাইনে সংবাদ প্রকাশ করেছে জনপ্রিয় স্পোর্টস জার্নাল দ্য অ্যাথলেটিক্স। 2026 বিশ্বকাপে ব্রাজিলের হেড কোচের দায়িত্বে দেখা যাবে এই ইতালিয়ান মাস্টারমাইন্ডকে। কোপা দেল রে বার্সার কাছে হারার পর থেকেই আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছাড়ার বিষয়টি ছিল ওপেন সিক্রেট। 65 বছর বয়সী আনচেলত্তি 2023 সালের ডিসেম্বরে তার চুক্তির মেয়াদ বৃদ্ধির জন্য স্বাক্ষর করার পর 2026 সাল পর্যন্ত বার্নাবুতেই চুক্তিবদ্ধ ছিলেন। কিন্তু প্রশিক্ষণ গ্রাউন্ড সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে তিনি ইতিমধ্যে ড্রেসিং রুমের সদস্যদের ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন। আশা করা হচ্ছে আনচেলত্তি লা লিগা মৌসুম শেষ করে জুনে ব্রাজিলে যোগ দিবেন, অর্থাৎ আসন্ন ক্লাব বিশ্বকাপের জন্য তিনি মাদ্রিদের দায়িত্ব নিতে প্রস্তুত নন। শুধুমাত্র কার্লো আনচেলত্তি নয়, তার ছেলে ডেভিড আনচেলত্তিও ব্রাজিলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ডেভিড আনচেলত্তি এখন সহকারী কোচের দায়িত্ব পালন করছেন, তবে তিনি প্রধান কোচ হতে চান। যদি আশানুরূপ প্রস্তাব না পান তবে বাবার সাথে ব্রাজিলে যেতে ইচ্ছুক ডেভিড, সেখানে সহকারী কোচের ভূমিকায় দেখা যেতে পারে তাকে। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন ইতালিয়ান কোচের প্রতি দীর্ঘদিনের আগ্রহ রয়েছে এবং তাকে এডনাল্ডো রদ্রিগেজ অর্থাৎ রাষ্ট্রপতির স্বপ্ন হিসেবে বর্ণনা করেছে। এমনকি কোপা দেলের ফাইনালের দিন সিবিএফ এর একজন দূত দিয়াগো ফার্নান্দেজ কার্তুজায় ছিলেন। তিনি রিয়াল মাদ্রিদ এবং আনচেলত্তির সাথে ভারসাম্য বজায় রেখে আলোচনার নেতৃত্ব দিয়েছেন। ভিনিসিয়াস জুনিয়র রদ্রিদের খুব কাছ থেকেই চেনেন ইতালিয়ান এই মাস্টারমাইন্ড। ব্রাজিলের যে দুর্দিন যাচ্ছে তা মাদ্রিদ ডন সুদিনে ফিরিয়ে আনবেন এমনটাই আশা কোটি ব্রাজিলিয়ান ভক্তের। এখন শুধুই সময়ের অপেক্ষা। মোহাম্মদ আদনান, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।